প্রিয় শিক্ষার্থীরা, আশা করি তোমরা সকলেই ভালো আছো। আজকে আমরা আলোচনা করব কিভাবে পর্যায় সারণীতে মৌলের সঠিক অবস্থান নির্ণয় করা যায়। তোমরা মনে রাখবা, সর্বোচ্চ কোয়ান্টাম সংখ্যা অর্থাৎ ইলেকট্রন বিন্যাস করে মৌলের সর্বোচ্চ যে কোয়ান্টাম সংখ্যা আমরা পাবো, এই সর্বোচ্চ কোয়ান্টাম সংখ্যা মৌলের পর্যায় নির্দেশ করবে। তাহলে সর্বোচ্চ কোয়ান্টাম সংখ্যা থেকে আমরা কি পাবো? মৌলের পর্যায় সম্বন্ধে জানতে পারবো। আর সর্ববহিস্থ ইলেকট্রন থেকে আমরা জানতে পারবো ওর গ্রুপ নাম্বার সম্বন্ধে। তাহলে আমাদের বহিস্থ ইলেকট্রন থেকে আমরা জানতে পারবো গ্রুপ নাম্বার। বহিস্থ ইলেকট্রন সংখ্যা হচ্ছে গ্রুপ নাম্বার। কিন্তু এখানে একটু ঝামেলা রয়েছে। আমরা বর্তমান পর্যায় সারণীতে 60টি পর্যায় 18টি গ্রুপ দেখে থাকি, কিন্তু আদিকালের পর্যায় সারণীতে 60টি পর্যায় 8টি গ্রুপ রয়েছে, যার কারণে মাঝে মাঝে আমাদের পরীক্ষায় উদ্দীপকে আদি গ্রুপগুলোও কিন্তু চলে আসে। আর এই জন্য কিন্তু আমাদের আদি গ্রুপ সম্বন্ধেও জানতে হবে। আচ্ছা, আমি একটু আগে নোট করে নিই। তাহলে দেখো, আমরা এই আদি গ্রুপগুলো কিভাবে জানবো বা আদি গ্রুপ থেকে আমরা কিভাবে প্রশ্নের উত্তরগুলো করব। এই জন্য আমাদের এই চারটা অবশ্যই মনে রাখতে হবে। বহিস্থ ইলেকট্রন অর্থাৎ বহিস্থ ইলেকট্রনের ভিত্তিতে তার বর্তমান গ্রুপ এবং আদি গ্রুপ কত হবে এইটা আমরা জানবো। তাহলে বহিস্থ ইলেকট্রনের ভিত্তিতে আদি গ্রুপ কত ছিল। আদি গ্রুপের ক্ষেত্রে আমরা কিন্তু সব সময় দেখি রোমান হরফে এই গ্রুপগুলো লেখা থাকে। আর আমাদের বর্তমান গ্রুপই বা কত ছিল। বর্তমান গ্রুপগুলো কিন্তু সব সময় ইংরেজি অক্ষরে লেখা হয়ে থাকে। আচ্ছা, তাহলে আদি গ্রুপ এবং বর্তমান গ্রুপ। দেখো, সর্বশেষ ইলেকট্রন যদি আমাদের পি অরবিটালে চলে যায়, তাহলে আমরা মনে রাখবো আদি গ্রুপ হবে এস এর ইলেকট্রন এর সাথে উপগ্রুপ এ। এই এ বি এগুলো দ্বারা সাধারণত আমাদের উপগ্রুপ নির্দেশ করে। আচ্ছা, তাহলে উপগ্রুপ এ। আর বর্তমানের গ্রুপ কিভাবে নির্ণয় করব? বর্তমান গ্রুপ হবে এস এর ইলেকট্রন সংখ্যাই হচ্ছে বর্তমান গ্রুপ। সর্বশেষ ইলেকট্রন যদি পি অরবিটালে প্রবেশ করে, তাহলে আমাদের এস ও পি এর ইলেকট্রন সংখ্যা এর সাথে উপগ্রুপ থাকবে এ। তাহলে সর্বশেষ ইলেকট্রন পিতে গেলে এস ও পি এর ইলেকট্রন সংখ্যার সাথে উপগ্রুপ এ। আর বর্তমান গ্রুপ হবে এস ও পি এর ইলেকট্রনের সাথে আমরা 10 যোগ করব। 10 যোগ করলে আমরা বর্তমানে গ্রুপটা পেয়ে যাব। সর্বশেষ ইলেকট্রন যদি ডি অরবিটালে প্রবেশ করে, তাহলে আমাদের এস ও ডি এর ইলেকট্রন সংখ্যাই হবে আদি গ্রুপ। তবে এর সাথে আমাদের উপগ্রুপ হিসেবে বি যোগ করতে হবে। এখানে কিছু কথা আছে, আমরা উদাহরণ দিয়ে এই টপিক্সটাকে বা এই অংশটুকুকে ক্লিয়ার করব। বর্তমানে গ্রুপ নির্ণয়ের টেকনিক হলো এস ও ডি এর ইলেকট্রন সংখ্যাই হচ্ছে তার বর্তমান গ্রুপ। সর্বশেষ ইলেকট্রন যদি এফ অরবিটালে প্রবেশ করে, দেখো সর্বশেষ ইলেকট্রন যদি এফ অরবিটালে প্রবেশ করে, তবে আদিতে এরা ছিল 3 বিতে। কোথায় ছিল? 3 বিতে। কারণ আমি আগেই বলেছি আদি গ্রুপ সবসময় কিভাবে লিখবো? ইংরেজি অক্ষরে লিখবো, রোমান অক্ষরে লিখবো। আদি গ্রুপ সবসময় রোমান অক্ষরে লিখবো। আর বর্তমান গ্রুপ সবসময় কিভাবে লিখবো? ইংরেজি অক্ষরে লিখবো। তাহলে বর্তমান হচ্ছে ইংরেজি অ্যালফাবেটে বা ইংরেজি অক্ষরে আমাদের লিখতে হবে। দেখো, তাহলে সর্বশেষ ইলেকট্রন এফ অরবিটালে প্রবেশ করলে আদি গ্রুপ ছিল 3 বি। আর বর্তমানে এদেরকে পর্যায় সারণীর নিচে ল্যান্থানাইট অ্যাক্টিনাইট সিরিজে অবস্থান দেওয়া হয়েছে। তাহলে আমাদের জাস্ট এইটুকু মনে রাখতে হবে, তাহলেই আমরা কিন্তু ইনশাল্লাহ প্রত্যেক মৌলের সঠিক অবস্থান নির্ণয় করতে পারবো। আচ্ছা, তাহলে এবার আমরা কয়েকটা উদাহরণ দেখে বিষয়টাকে ক্লিয়ার করার চেষ্টা করি। দেখো, আমি খুব কমন যে সকল উদাহরণগুলো রয়েছে সেই উদাহরণগুলো আগে দিয়ে নিই। যেমন ধরো, সোডিয়ামের কথা যদি বলি, সোডিয়ামের ইলেকট্রন রয়েছে 11টি। পর্যায় সারণীতে সোডিয়ামের অবস্থান তাহলে কোথায়? আমরা আগে ইলেকট্রন বিন্যাস করে নিই। 1s2 2s2 2sp6 দেন thrice1। এই হচ্ছে সোডিয়ামের ইলেকট্রন বিন্যাস। দেখো, সোডিয়ামের ইলেকট্রন বিন্যাসে আমাদের সর্বশেষ ইলেকট্রনটা কিন্তু থ্রাইস এসে গিয়েছে। তাহলে আমাদের সর্বোচ্চ কোয়ান্টাম সংখ্যার মান এখানে কত? 3। আমরা আগে কি পড়েছি? সর্বোচ্চ কোয়ান্টাম সংখ্যা মৌলের পর্যায় নির্দেশ করে। তাহলে এখান থেকে আমরা কনফার্ম হতে পারলাম এর পর্যায় কত? 3। তাহলে সোডিয়ামটা রয়েছে পর্যায় 3। এবার আসি এর গ্রুপ নাম্বার। দেখো, সর্বশেষ ইলেকট্রন কোথায় গিয়েছিল? এস অরবিটালে গিয়েছিল। তাহলে এসে যদি ইলেকট্রন যায়, তাহলে আমাদের গ্রুপ নির্ণয়ের টেকনিক হচ্ছে এস এর ইলেকট্রন সংখ্যাই হচ্ছে বর্তমান গ্রুপ নাম্বার। এসে দেখো ইলেকট্রন আছে কয়টা? একটা। তাহলে আমাদের বর্তমানে আসি এর গ্রুপ কত। তাহলে বর্তমানে এর গ্রুপ হচ্ছে 1, কারণ আমি বর্তমান গ্রুপ সবসময় কিসে লিখবো? এই যে ইংরেজি অ্যালফাবেটে লিখবো। তাই বর্তমান গ্রুপ কত? বর্তমান গ্রুপ ইংরেজি অ্যালফাবেটে লিখলাম 1। এবার আসি আমরা আদি গ্রুপটা কত। যেহেতু আদি গ্রুপটা আমাদের উদ্দীপকে মাঝে মাঝে আসে, তাহলে আদি গ্রুপটা আমি সাইডে নোট করে দিচ্ছি। দেখো, আমাদের সর্বশেষ ইলেকট্রন যদি এসে যেত, তাহলে আদি গ্রুপ নির্ণয়ের টেকনিক হচ্ছে এস এর ইলেকট্রন সাথে উপগ্রুপ এ। তবে এটা কিভাবে লিখতে হবে? রোমান হরফে লিখতে হবে। দেখো, তাহলে আমরা সর্বশেষে এস অরবিটালে গিয়েছে, ইলেকট্রন আছে একটা, তার মানে 1 এর এ। এটাই হচ্ছে আমার আদি গ্রুপ। তাহলে আমরা সোডিয়ামের অবস্থান কি পেলাম? পর্যায় সারণী পর্যায় 3, গ্রুপ 1 অর্থাৎ আদি গ্রুপ 1 এর এতে। আচ্ছা, আমরা যদি আরেকটা উদাহরণ দেখি, যেমন ধরো ফ্লোরিনের কথা যদি বলি,
ফ্লোরিন 9। এই ফ্লোরিনের পর্যায় অবস্থানটা কোথায়? আগে ইলেকট্রন বিন্যাসটা করে নিই। 1s2 2s2 2sp 5। দেখো এই হচ্ছে আমাদের ফ্লোরিনের অবস্থান, সর্বশেষ ইলেকট্রন 2p-তে গিয়েছে। যেহেতু আমাদের সর্বোচ্চ কোয়ান্টাম সংখ্যার মান এখানে কত পেয়েছি? 2। দেখো তাহলে আমরা সর্বোচ্চ কোয়ান্টাম সংখ্যা থেকে বুঝতে পারলাম যে আমাদের এই ফ্লোরিনটা কয় নং পর্যায়ে অবস্থিত? 2 নং পর্যায়ে অবস্থিত। তাহলে এর পর্যায় হচ্ছে 2। এবার আসি সর্বশেষ ইলেকট্রন কোথায় গিয়েছে? পিতে। যদি সর্বশেষ ইলেকট্রন পিতে যায় তাহলে আমার রুলস কি বলে? এস ও পি এর ইলেকট্রনের সাথে 10 যোগ করতে হবে। এসে যে কয়টা ইলেকট্রন, পিতে যে কয়টা ইলেকট্রন প্লাস 10। দেখো এসে আছে 5টা, সরি এসে আছে 2টা, পিতে আছে 5টা, যোগ 10। তাহলে আমার বর্তমান গ্রুপ কত দাঁড়াচ্ছে? 2 যোগ 5 যোগ 10 অর্থাৎ 17টি। তাহলে আমাদের বর্তমানে ফ্লোরিনের গ্রুপ হচ্ছে 17। আমরা যদি আদি গ্রুপ নির্ণয় করতে চাই, দেখো তাহলে এস ও পি এর ইলেকট্রন উপগ্রুপ সাথে কি এ, কিন্তু লিখব রোমান হরফে। তাহলে এসে আছে 2টা, পিতে আছে 5টা, 5 আর 2 7। দেন আমরা লিখব 5 6 7 এর এ। এটাই হচ্ছে আমাদের ফ্লোরিনের আদি গ্রুপ। তাহলে আমাদের বর্তমান গ্রুপের পাশাপাশি কিন্তু আদি গ্রুপ জানাগুলো আবশ্যক, কারণ আমাদের পরবর্তী ক্লাসগুলোতে কিন্তু এটা আসবেই। পাশাপাশি দেখা যাচ্ছে আমাদের কিন্তু অনেক ক্ষেত্রে উদ্দীপকে এই ধরনের আদি গ্রুপগুলোর ব্যবহার আমরা কিন্তু অনেকবার দেখেছি। আচ্ছা দেখো আমরা আরও কিছু বোর্ডে আসা যে সকল প্রশ্ন আছে সেগুলো একটু সলভ করি। যেমন সালফার, এটা কিন্তু আমাদের বোর্ডে অনেকবারই এসেছে। দেখো সালফারের ক্ষেত্রে পর্যায়সান্ত অবস্থান, তাহলে সালফারের ইলেকট্রন বিন্যাস 1s2 2s2 2sp 6 3s2 3sp। দেখো আমাদের সালফার কিন্তু 16, তাহলে আমাদের এখানে সালফারের ক্ষেত্রে 3sp 4, আমাদের 16টা ইলেকট্রন। এবার আসি আমাদের এখানে সর্বোচ্চ কোয়ান্টাম সংখ্যার মান কত? দেখো সর্বোচ্চ কোয়ান্টাম সংখ্যা কত? 3। তাহলে পর্যায় কত পেয়েছি? পর্যায় পেয়েছি আমরা 3। তাহলে সালফারের ক্ষেত্রে পর্যায় ছিল 3। এবার সর্বশেষ ইলেকট্রন যেহেতু পিতে গিয়েছে, তাহলে আমাদের রুলস কি বলে? এস এর ইলেকট্রন যোগ পি এর ইলেকট্রন যোগ 10। তাহলে দেখো 2 যোগ 4 যোগ 10। তাহলে বর্তমানে এর গ্রুপ কত? বর্তমানে এর গ্রুপ হচ্ছে 16। এটি বর্তমানে গ্রুপ 16তে অবস্থিত। আদি গ্রুপ কোথায় ছিল দেখি? তাহলে আদি গ্রুপ 2 যোগ 4। এই যে আদি গ্রুপ নির্ণয়ের টেকনিক কি ছিল? এস এবং পি উপগ্রুপ এ। তাহলে 2 যোগ 4 অর্থাৎ 6, অর্থাৎ 6 এর এ। তাহলে আমরা কিভাবে লিখব? 6 এর এ। এই হচ্ছে আমাদের সালফারের পূর্বের অবস্থা, আর বর্তমানে অবস্থা হচ্ছে 16তে। তাহলে আশা করছি আমরা এস এবং পি অরবিটালে যদি ইলেকট্রন যায় তাহলে এই অংশটুকু সলভ করতে পারবো। এবার আমরা দেখব সর্বশেষ ইলেকট্রন যদি ডি অরবিটালে প্রবেশ করে। তাহলে দেখো এই ডি অরবিটালে প্রবেশ করলে আমাদের ইলেকট্রন বিন্যাসগুলো করে তারপর আমরা কিভাবে এর অবস্থান নির্ণয় করতে পারি। যদি আমি ডি অরবিটালের স্ক্যান্ডিয়াম দিয়ে শুরু করতে চাই, স্ক্যান্ডিয়াম 21, আমি একটু সংক্ষিপ্তভাবে ইলেকট্রন বিন্যাস লিখলাম। আর্গনের পরে 4s2 3d1, এই ছিল আমার স্ক্যান্ডিয়ামের ইলেকট্রন বিন্যাস। দেখো এই ক্ষেত্রে সর্বোচ্চ কোয়ান্টাম সংখ্যার মান কিন্তু 4, তাই আমাদের এখানে সর্বোচ্চ কোয়ান্টাম সংখ্যা পর্যায় নির্দেশ করে। এই জন্য পর্যায় কত হবে? পর্যায় 4, পর্যায় 4। এবার আসি গ্রুপ কত। দেখো সর্বশেষ ইলেকট্রন ডিতে গিয়েছে। ডিতে গেলে আমাদের রুলস কি বলে? ডিতে গেলে দেখো আমাদের রুলস বলে যে এস ও ডি এর ইলেকট্রন বর্তমান গ্রুপ নির্দেশ করবে, আর আদি গ্রুপ কি হবে? এস ও ডি এর ইলেকট্রনের সাথে উপগ্রুপ বি। তবে এখানে কিছু লিমিটেশন আছে যেটা আমি তোমাদেরকে নোট করে দেবো। আচ্ছা আমরা আবার ফিরে আসি। তাহলে আমরা ছিলাম স্ক্যান্ডিয়ামের ক্ষেত্রে আমরা পর্যায় বের করতে পেরেছি। এবার আসি স্ক্যান্ডিয়ামের সর্বশেষ ইলেকট্রন ডিতে গিয়েছে, তাই এস যোগ ডি কত? দেখো 2 যোগ 1, তাহলে পর্যায় কত হচ্ছে? পর্যায় আমাদের গ্রুপ কত হচ্ছে? 2 যোগ 1 অর্থাৎ 3। তাহলে আমাদের বর্তমান গ্রুপ হলো 2 যোগ 1 3। এবার আসি আদি গ্রুপ তাহলে কত? আদি গ্রুপও এস ও ডি এর ইলেকট্রন যোগ করব, কিন্তু রোমান হরফে লিখে পাশে উপগ্রুপ বি লিখে দিব। তাহলে দেখো 3 এর বি, 1 2 3 এর বি। এই হচ্ছে স্ক্যান্ডিয়ামের ইলেকট্রন বিন্যাস থেকে পর্যায়সান্তের এর সঠিক অবস্থান। স্ক্যান্ডিয়ামের পরবর্তী যদি আমরা মানে ইলেকট্রন সংখ্যা বিন্যাস অনুসারে সিরিয়াল মেনটেন করতে চাই, স্ক্যান্ডিয়ামের পরে যদি ধরো আমি টাইটানিয়াম এই ইলেকট্রন বিন্যাস করি, টাইটানিয়াম 22, তাহলে আমাদের কি হবে? 4s2 3d2। শুধুমাত্র একটা ইলেকট্রন সংখ্যা বেড়ে গেছে। পর্যায়ে আমার যা ছিল তাই থাকবে। গ্রুপের ক্ষেত্রে কি হবে? এস যোগ ডি, তাহলে গ্রুপ হয়ে যাবে 4, তাহলে গ্রুপ হবে 4। তাহলে আদি গ্রুপ কত হবে? 1 ভি বি, অর্থাৎ 4 এর বি। সিমিলারভাবে হবে। আচ্ছা এর পরের মূল ধরো ভ্যানাডিয়াম। ভ্যানাডিয়ামের ক্ষেত্রে কি হবে? 4s2 3d3 ইলেকট্রন কাঠামো। তাহলে এখানেও কিন্তু একটা ইলেকট্রন বেড়েছে। সর্বোচ্চ কোয়ান্টাম সংখ্যা যা ছিল তাই পর্যায়ে পূর্বের মতোই 4। গ্রুপ কত হবে? গ্রুপ তাহলে এস যোগ ডি মিলে 2 আর 3 মিলে 5। তাহলে বর্তমানে গ্রুপ কত? বর্তমানে এর গ্রুপ হচ্ছে 5।
আমরা লিখব ভি এর বি 5। দেখো তারপরের মৌল ক্রোমিয়াম 24। তাহলে ক্রোমিয়ামের ক্ষেত্রে ক্রোমিয়াম 24, তাহলে এখানে ইলেকট্রন বিন্যাসটা একটু ব্যতিক্রম, 4s1 3d5 হয়। আমরা ক্রোমিয়ামের ইলেকট্রন বিন্যাস কেন ব্যতিক্রম ইতিপূর্বে অলরেডি জেনেছি, তাই এটা নিয়ে আর কথা বলতে চাচ্ছি না। তাহলে দেখো সর্বোচ্চ কোয়ান্টাম সংখ্যা এখানেও 4, পর্যায় 4, সর্বশেষ ইলেকট্রন দিতে গেছে s যোগ d অর্থাৎ 6। তাহলে বর্তমানে গ্রুপ কত? বর্তমান গ্রুপ হচ্ছে 6। আদিতে কত ছিল? আদিতে কিন্তু 6 এর বি ছিল, অর্থাৎ B1 বি 6 এর বিতে এর অবস্থান ছিল। আচ্ছা, আমাদের ক্রোমিয়াম এর পরের মৌল হচ্ছে ম্যাগনানিজ। দেখো ম্যাগনানিজ 25। তাহলে এই ক্ষেত্রে কি হবে? এই ক্ষেত্রে আমার 4s2 3d5। দেখো 4s2 3d5 একটা ইলেকট্রন বেড়েছে, পর্যায় কিন্তু চেঞ্জ হয়নি, পর্যায় যা ছিল তাই আছে। গ্রুপ কি হলো? 5 যোগ 2 7 হয়ে গেল। তাহলে আমাদের বর্তমানে গ্রুপ কত? বর্তমান গ্রুপ হচ্ছে 7। আদি গ্রুপ কত ছিল? 7 এর বি, দেন VIIB 7 এর বি। তারপরের মৌল ফেরাম। দেখো এই ক্ষেত্রে ইলেকট্রন সংখ্যা আরও একটা বাড়লো, 4s2 3d6 হলো। তাহলে আমাদের সর্বোচ্চ কোয়ান্টাম সংখ্যার ভিত্তিতে পর্যায়ে যা ছিল তাই আছে, দেন s যোগ d করার ফলে আমাদের গ্রুপ হলো 8। তাহলে বর্তমানে এর গ্রুপ কত? বর্তমানে গ্রুপ হচ্ছে 8। আদিতে গ্রুপ কত ছিল? 8 এর বি, VIIB 8 এর বি ছিল। দেখো আয়রন ছিল 26। এবার আসি এর পরের ইলেকট্রন কাঠামো বিশিষ্ট 27, 28 ইলেকট্রন বিন্যাসগুলো। দেখো আয়রনের পরে আমরা যদি কোবাল্টের কথা বলি, তাহলে 4s2 3d7। এই ক্ষেত্রে পর্যায়ে যা ছিল তাই আছে। এবার গ্রুপের ক্ষেত্রে দেখো বর্তমান গ্রুপ 7 যোগ 2 অর্থাৎ বর্তমান গ্রুপ হচ্ছে 9। কিন্তু এইখানে একটা জটিলতা আছে, আদি গ্রুপ কি 8টার বেশি হবে? নিশ্চয়ই না। তাহলে এখানে আদি গ্রুপ কত হবে? এই ক্ষেত্রেও কিন্তু আদি গ্রুপ 8 এর বি। তার মানে আমাদের বর্তমান গ্রুপ 8, বর্তমান গ্রুপ 9, দুইটাই কিন্তু পূর্বে 8 এর বিতেই ছিল। আচ্ছা দেখি তারপরের মৌল নিকেল 28। দেখো 4s2 3d8। আমাদের পর্যায় 8, পর্যায় যেটা ছিল সেটা আগে থেকেই আছে। গ্রুপ কত হলো? আমাদের s যোগ d অর্থাৎ 10টি। তাহলে বর্তমানে গ্রুপ হচ্ছে 10। দেখো বর্তমান গ্রুপ 10, কিন্তু এইখানেও কিন্তু আদি গ্রুপ কত হবে? ওই 8 এর বি থেকে যাবে। তাহলে এটাও হচ্ছে 8 এর বি। তাহলে আমাদের যে লিমিটেশনটা এখানে রয়েছে তা দেখো তো একটু বোঝা যায় কিনা। আমাদের বর্তমান গ্রুপ 8, 9, 10 পূর্বে কততে ছিল? পূর্বে গ্রুপ 8 এর বিতে ছিল। বর্তমানে গ্রুপ 8, 9, 10 পূর্বে কত ছিল? 8 এর বিতে ছিল। আচ্ছা এবার পরের মৌল আসি কপার। এটার ইলেকট্রন বিন্যাসটাও ব্যতিক্রম, 4s1 3d10। যাই হোক ইলেকট্রন বিন্যাসের সাথে আমাদের পর্যায়ের তো কোনো সম্পর্ক নাই, পর্যায়ে এখানে যা ছিল তাই। সর্বশেষ ইলেকট্রন s যোগ d মিলে বর্তমান গ্রুপ হচ্ছে 11। গ্রুপ তাহলে কত? গ্রুপ হচ্ছে 11। আচ্ছা এইখানে একটু জটিলতা আছে। সর্বশেষ ইলেকট্রন কাঠামো অনুসারে দেখো 4s1, এটা কিন্তু আমাদের গ্রুপ 1 এর সাথে মিলে যায়। 4s1 অর্থাৎ সর্বশেষ ns1 ইলেকট্রন কাঠামো বিশিষ্ট গ্রুপ 1 এর সাথে মিলে যায়। এই জন্য এদেরকে কিন্তু গ্রুপ 1 এ রাখা হতো এবং একে রেখে এদেরকে বলা হতো 1 এর বি। তাহলে আমাদের এই কপারটা কততে ছিল পূর্বে? 1 এর বিতে ছিল। দেখো তাহলে এখানেও কিন্তু আমাদের কিছু ব্যতিক্রমতা রয়েছে। তারপরের মৌল ধরো জিঙ্ক। জিঙ্কের ক্ষেত্রে 4s2 3d10। এই হচ্ছে জিঙ্কের ইলেকট্রন বিন্যাস। সর্বোচ্চ কোয়ান্টাম সংখ্যার ভিত্তিতে পর্যায়ে যা ছিল তাই আছে। গ্রুপ দেখো 2 যোগ 10 অর্থাৎ বর্তমান গ্রুপ 12। তাহলে বর্তমানে এর গ্রুপ হচ্ছে 12। যেহেতু সর্বশেষ ইলেকট্রন কাঠামো 4s2 যা গ্রুপ 2 এর সাথে মিলে যায়, তাই এটাকে কিন্তু গ্রুপ 2 এ রাখা হতো। তাই দেখো আমাদের গ্রুপ 2 এর সাথে উপগ্রুপ বি। তাহলে আমাদের সর্বশেষ এই আয়রন থেকে জিঙ্ক পর্যন্ত যে মৌলগুলো আছে এদের ক্ষেত্রেই কিন্তু পর্যায়ের সাথে শুধু ব্যতিক্রম রয়েছে, এছাড়া অন্য কোনো মৌলের ক্ষেত্রে কিন্তু তেমন ব্যতিক্রম নেই। আচ্ছা এবার আসি আমাদের ডি এর বাকি যে সকল মৌলগুলো আছে সেগুলো ইনশাল্লাহ পারবো। এবার আমরা চলে যাই এফ অরবিটাল যাদের ক্ষেত্রে রয়েছে, যেমন ধরো ল্যান্থানাম, অ্যাক্টিনিয়াম, এই সকল মৌলগুলোর ক্ষেত্রে। এই সকল মৌলগুলো খুবই সহজ। দেখো ল্যান্থানাইট সিরিজের যদি ল্যান্থানামের কথা বলি, ইলেকট্রন বিন্যাস করে নর্মালি আমরা কিন্তু এখানে এফ অরবিটাল পাই না, ইলেকট্রন বিন্যাসটা ব্যতিক্রম। বাস্তবে আমাদের ল্যান্থানাম, অ্যাক্টিনিয়াম, থোরিয়াম, ল্যান্থানাম, অ্যাক্টিনিয়াম, থোরিয়াম, এই তিনটা মৌলের ক্ষেত্রে কিন্তু এফ অরবিটাল ইলেকট্রন থাকে না। তবুও এদেরকে কিন্তু পর্যায় সারণীর নিচে ল্যান্থানাইট অ্যাক্টিনাইট সিরিজ অবস্থান দেওয়া হয়েছে এবং এরা কিন্তু পূর্বে ছিল গ্রুপ 3 এর বিতে। ল্যান্থানাইট সিরিজের ল্যান্থানাম, অ্যাক্টিনিয়াম, থোরিয়াম ইলেকট্রন কাঠামো অনুসারে এফ অরবিটাল ইলেকট্রন না থাকা সত্ত্বেও এরা কিন্তু আদিতে 3 এর বিতে ছিল, বর্তমানে ল্যান্থানাইট অ্যাক্টিনাইট সিরিজে এদেরকে রাখা হয়েছে। আর এই সকল মৌল ব্যতীত অন্য যতগুলো মৌল থাকবে সর্বশেষ যাদের এফ অরবিটাল আছে আমরা মনে রাখবো ওদেরকে সরাসরি কোথায় অবস্থান দেওয়া হয়েছে?
পর্যায় সারণীর নিচে। আর আমাদের এই সকল মৌলগুলো আদিতে কোথায় ছিল? সবাই ছিল 3-এর ভিতরে। তাহলে আশা করছি এই অংশ থেকে যে প্রশ্নগুলো রয়েছে তোমরা ইনশাল্লাহ উত্তর দিতে পারবা। আমাদের আদি গ্রুপটা পরীক্ষার জন্য খুব বেশি জরুরি না, শুধু উদ্দীপকের জন্য জরুরি। যেহেতু আমাদের জানা রয়েছে তাই আমরা ব্র্যাকেটের মধ্যে এভাবে লিখে দিতে পারি। তাহলে আজকের মতো এই পর্যন্তই।